শহরের পিচঢালা রাস্তায় হিমেল হাওয়ার সাথে সাথে বাইক চলছে। বিহান ভাই বাইপাস রাস্তা ধরেছে হয়তো। খোলামেলা রাস্তা, যতদূর চোখ যায় সব ফাঁকা দেখতে পায়। থেমে থেমে ফসলের মাঠ আর গাছপালা দেখা যাচ্ছে। এমন নিরিবিলি রাস্তায় শান্ত পরিবেশে বাইকে বসে ঘোরার খুব ইচ্ছে ছিল রাহার। অবশেষে বিহান ভাইয়ের জন্য পূরণ তো হলো। এসে রাগ করে যদি না আসতো তাহলে কি এই মজার সময়টা উপভোগ করতে পারতো? কখনোই না। আর বড় কথা হলো, লোভী রাহা কি রাগ করেও না আসতো? যে ভেবেছে রাহা রাগ করে না আসতে পারে, আসলে সে একটা গাধা। খানবাড়ির মেয়ে, সে সহজে কি হার মানা যায়? রাহা আর চোখে একবার বিহান ভাইয়ের সাদা শার্ট পরা, আটসাঁট হওয়া প্রস্ত পিঠের দিকে তাকালো। ওই বিশাল দেহী লোকটার কাঁধে তার ছোট ফর্সা হাতটা যেন মোমের মতো গলে যাচ্ছে। চারপাশ দিয়ে মৃদুমন্দর বাতাস এসে গায়ে লাগছে। নাসারন্ধে ফুরফুর করে ঢুকছে বিহান ভাইয়ের শরীর থেকে আসা চন্দন আর সাফরানের ঘ্রাণ। এসে বিহান ভাইয়ের গা থেকে ভেসে আসা এ মাতাল করা সুঘ্রাণটা নিলেই আর অন্তঃকরণ উল্লসিত হয় বারবার। মস্তিষ্ক কেমন বশ হয়ে যেতে চায় এই সুঘ্রাণে। নিজেকে কেমন যেন মাতাল মাতাল লাগে। এত কাছ থেকে বিহান ভাইয়ের শরীরের ঘ্রাণ রাহাকে অস্থির পাগল করে তুলছিল। মেয়েটা চোখ বন্ধ করে নাক টেনে বুক ভরে যেন নিঃশ্বাসের সাথে সে সুবাস চুষে নিচ্ছে। গাড়ির লুকিং গ্লাসে বিহান একটু পরপরই দেখছে নিচে প্রশিকে এলোমেলো হয়ে রাহার চুলগুলি উড়ছে। থেকে থেকে মেয়েটা চোখ বন্ধ করে নাক টানছে। বিষয়টা সবটাই বিহানের জানা। মেয়েটা কেন এমন করছে তাও সে জানে। বিহান একালে হানিক হাসলো। ক্ষীণ সুরে পিছন থেকে ডাকলো রাহা, বিহান ভাই। যত করে বিহান গাড়ি রানিং থেকে তাকালো গ্লাসের দিকে। মনে সন্দেহ হলো, মেয়েটা কি অস্বস্তি অনুভব করছে? ওর কি খারাপ লাগছে? দ্রুত বেগে প্রশ্ন করলো বিহান, কি হয়েছে? গাড়ি থামাবো? না না, গাড়ি থামাতে হবে না। তবে? রাহা জবাব না দিয়ে একটু সময় নিল। বিহান মিরকে তাকিয়ে দেখলো মেয়েটা নিজের উড়ন্ত চুলগুলিকে কানের পিছনে গুজে দেওয়ার বৃথা চেষ্টা করলো। কি হয়েছে ইডিয়েট, বল। ফুরফুরে মেজাজটা মুহূর্তে কেমন বদলে গেল রাহার। বিরক্তিতে মুখটা খানিক কুঁচকালো সে। নাক মুখ উপরে তুলে বলল, আপনি এত রসকসীন কেন বিহান ভাই? আমার সাথে একটু ভালো করে কথা বলতে পারেন না? বিহান আয়নায় তাকিয়ে দেখল রাহাকে। ওর বিরক্তির রেশ দেখে খানিক হাসলো ও নিঃশব্দে। পরক্ষণে জবাব দিল খসখসে গলায়, তোর মতো বানরকে বেশি লাই দিতে নেই। রাহা আরো বিরক্ত হলো। রাগে মুখ ফুলিয়ে কটমট করলো। ওর বিরক্ত মাখা রঙিন মুখ দেখে ঠোঁট কামড়ে হাসলো বিহান। কিছু সময় অতিবাহিত হবার পর বলল সে, কি রে, বল, কি বলবি? রাহা মুখ ভ্যাংচায়। বিহান সেটা দেখে নিঃশব্দে। মেয়েটা অভিমান নিয়ে মুখ ফিরিয়ে উত্তর দিল, বলবো না। ওকে ফাইন। দায়সারা জবাব দিয়ে বিহান ভাই আবারও চুপ হয়ে যায়। আরও কিছু দূর যাওয়ার পর রুষ্ট হয়ে রাহা বলল আবারও, ও বিহান ভাই, আপনি কি আসলেই শুনবেন না? আয়নায় রাহার চোখ মুখ আর ওর কর্ম দেখে ফেটে ফেটে হাসি পেল ওর। নিজেকে অভিমান করলো, আবার নিজেই সেদে এসে জানাতে পাগল হয়ে উঠল। মেয়েটা আসলেই তার ছেঁড়া। ওর স্বভাবই এমন। কিছু বলতে চেয়েছে আর সেটা হজম করতে পারবে এটা ওকে নিয়ে ভাবাই অসম্ভব। বিহান ভাইকে জবাব দিতে না দেখে রাহা একটু ওর হাতটা শক্ত করে ধরে কাঁধ প্রায় ঝাঁকানোর মতো করে ডাকলো, বিহান ভাই, শুনছেন আমার কথা? বিহান ঠোঁট কামড়ে নিজের হাসি সংবৃত করতে করতে বলল, শুনছি। কানের পেছনে অবাধ্য চুলগুলিকে আবার সরিয়ে দিতে চাইল রাহা। উপরন্ত দমকা হাওয়ায় সেই চুল আবারও বাঁধহারা হয়ে এলোমেলো হলো। সেদিকে পানে ধীর চোখে তাকিয়ে নিজে মনে আওড়ালো বিহান, রাহা, তোর প্রতি আমার সীমাহীন অনুভূতি। তোর ওই অবাধ্য চুলের চেয়েও অধিক
উচ্ছৃঙ্খলা স্বর্ণ ছাড়া উন্মত্ত। বিহান ভাই, আপনি কোন পারফিউম ইউজ করেন? রাহার হঠাৎ প্রশ্নে ভ্রম কাটে বিহানের। গলার স্বর শক্ত রেখে প্রশ্ন করে, কেন? এমনি জানতে ইচ্ছে হচ্ছে একটু একটু। বলুন না প্লিজ, আমি কি একটা পারফিউম ইউজ করি? থমকালো রাহা। কপাল কুঁচকে চিন্তা করতেই মন স্পষ্টে বিহান ভাইয়ের বেন্টিটা ভেসে উঠল, যেখানে হরেক রকম নাম না জানা পারফিউমের কালেকশন আছে। চিন্তিত ভঙ্গিতে জবাব দিল রাহা, না, অনেকগুলি। সেগুলি নিশ্চয়ই অনেক দামি হতে পারে। কত হবে এক একটা? তুই কি এখন আমার পারফিউমের হিসাবের খাতা খুলে নিয়ে বসেছিস স্টুপিড? পিছন থেকে রাহা মুখ ভ্যাংচায়, চটপট গলায় বলে, ঠিক আছে, বলতে হবে না। আগে বলুন আপনি কোন পারফিউমটা ব্যবহার করেন? সবগুলো? আরে না, ওই যে আপনার গা থেকে বেঁচে আসা শাহরুখান আর চন্দন চন্দন একটা সুবাস লাগে না, ওটা। ওটা কোন পারফিউম বিহান ভাই? তো জানতে হবে কেন? জানলে দোষ আছে? আমি তো আপনার পারফিউম নিয়ে নিচ্ছি না। অফকোর্স দোষ আছে, কারণ তোর কোনো কিছু ভালো লাগা মানেই আমার রুম থেকে সেটা গায়েব হয়ে যাওয়া। চোখ দুটি বড় বড় করে চিৎকার করে উঠল রাহা। মানে আপনি আমাকে ডিরেক্টলি চোর বলছেন বিহান ভাই? ডিরেক্টলি বলছি। কি বললেন আপনি? এত বড় কথা! আপনি আমায় চোর বলছেন? যাব না আমি আপনার সাথে। গাড়ি থামান, আমি বাড়ি গিয়ে বড় বাবার কাছে বিচার দিব। আপনি আমাকে অপমান করছেন, এটা রাহা মেনে নিবে ভেবেছেন? কিছুতেই না। রাহা একই বকবক করতে লাগলো পিছন থেকে। মুখটা মেয়েটার ফুলে আছে, খানিক লাল আবাও ছড়াচ্ছে। থেকে থেকে বিহান সে রাগান্বিত মুখের পানে তাকিয়ে নীরবে নিঃশব্দে মিটিমিটি করে হাসছে। মনে মনে আওড়ায়, আমার ফুলকো লাল টমেটোটা। গাড়ির ভেতর গান চলছে, স্বামী রাফি হই হই করছে, রুশ্মিও প্রফুল্ল চিত্রে বসে আছে। রাগে আগুন হয়ে আছে শুধু একটা মানুষ, তার দিকে আর চোখে তাকিয়ে মুচকি হাসতে হাসতে জিদান গাড়িতে চলা গানের সাথে নিজেও ঠোঁট মেলাচ্ছে। এতক্ষণ নীরবে ওদের সব কিছু মেনে নিলেও কামিনী আর চুপ করে থাকতে পারল না। সে চিৎকার করে বলল, সবাই চুপ করো। কামিলির চিৎকারে স্বামী রাফি চুপ হয়ে গেল, সেই সাথে জিদানও গানের সাথে তাল মিলিয়ে চলা ঠোঁট বন্ধ করে ফেলল। গাড়িতে গান ছাড়া আর ওদের সবার নিঃশ্বাস ছাড়া কোনো শব্দ হলো না। কামিনী রাগান্বিতভাবে শীতল গলায় বলল, গান অফ করো জিদান ভাই। জিদান শুনল না সে কথা। তেরা ছেলেটা শটান বসে থেকে সামনে তাকিয়ে ইয়ারস্ট্রিং ঘুরাতে লাগলো। এই পর্যায়ে কামিলি বিকট একে চিৎকার করলো আবারও, গানটা অফ করো। জিদান বিরক্তির সাথে তাকালো কামিলির পানে, ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে শাকচুন্নি বলতে বলতে গানটা অফ করে দিয়ে আবারও চুপ হলো। রাগে কামিলি ফোঁস করছে, যেন এখনই সবাইকে রাগে উড়িয়ে দিবে গাড়িসহ। জিদান মুখ ভ্যাংচায়, তুমি মিথ্যে বললে কেন আমাকে জিদান ভাই? জিদান কোনো জবাব দিচ্ছে না দেখে কামিনী আবারও চিৎকার করে। এই পর্যায়ে রুশ্মি ধমকে উঠে, ওকে, তুই ভাইয়ার উপর চিল্লাছিস কেন কামিনী? এটা কোন ধরনের অভদ্রতা? কামিলীর চোখ টলমাল। আর উনি যে আমায় মিথ্যা বলল? কি মিথ্যা বলেছে? তুমি সত্যি জানো না রুশ্মি আপু? না, জানি না, বল আমায়। কামিলী জিদান ভাইয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আমাকে জবাব দাও জিদান ভাই, আমাকে মিথ্যা বললে কেন? কি হলো উত্তর দাও। চুপ কর কারবাঙ্গা, আমাকে ওই নামে ডাকবে না কিন্তু। 100 বার ডাকবো, 1000 বার ডাকবো, তোর শুনতে ইচ্ছা না হলে বের হয়ে যা। কি দরজা খুলে দিব? একটা কিক দিলেই হবে। রাগে কামিলী এবার সইতে না পেরে জিদান ভাইকে এলোপাতাড়ি কয়েকটা কিল দিতে থাকে। রুশ্মি সহ স্বামী রাফি সবাই অবাক। রুশ্মির ধমকে কামিলী শান্ত হয়, চেঁচিয়ে বলে উঠে, জিদান
কাবরাঙ্গা বাচ্চা, তোকে এবার সত্যি সত্যি লাথি দিয়ে গাড়ি থেকে বের করে দিব। লাল লাল চোখে কামলি জবাব দেয়, তুমি একটা শয়তান, আস্ত একটা গরিলা। তোমাকে পারলে আমি চিবিয়ে খেয়ে ফেলতাম। জিদান ভাই, তুই কইলেই হইল নাকি? আমি জব্বরমাল আছি বায়া। জানো তেন মানুষের কাছে আমি নিজেকে বিলিয়ে দিব না খাওয়ার জন্য। ফাজিল ভাই এর এমন কথায় লজ্জায় রুশমিয়া টু শব্দ করেনি, মুখ ফিরিয়ে নিয়েছে। এই দুইটা যা ইচ্ছে করুক, পারলে গাড়িতে চুল টানাটানি করে ছিঁড়ে ফেলুক, তাতে তার আর কিছুই যায় আসে না। দুটোই ফাজিল। কামিলি রাগে নাক কাঁপালো, কিন্তু পুরো রাস্তায় আর একটা কথা বলল না, শুধু ফোঁস করে গেল। তার সমস্ত আশা এই লোকটা পানি করে দিল। জিদানো গান ছেড়ে আবারও আগের মতো স্বাভাবিকভাবে নিচে নিচে গাড়ি চালাতে লাগলো। নীরব ছিমছাম সুন্দর একটা রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি থামালো বিহান। নিজ শহর থেকে অনেকটা দূরে এই রেস্টুরেন্টটা বড্ড পছন্দ হলো রাহার। সে অবাক আর মুগ্ধ চোখে দেখতে লাগলো চারপাশে। বিহান বাইকটা সাইডে করে রেখে এসে ওর সামনে দাঁড়ালো। তখন জিজ্ঞেস করলো, রাহা ওরা কোথায়? বুড়ো শুরু করলো বিহান। নিজে ভাবে ফোন টিপতে লাগলো, গটগট হাতে কিছু করছে হয়তো। বিহান ভাইকে চুপ থাকতে দেখে রাহা প্রশ্ন করলো আবারও, কি হলো, ওরা কোথায়? দেখছি তো ইডিয়েট, সর্বক্ষণ মুখটা পকপক করতেই থাকে। সামান্য ধমকে চুষে গেল মেয়েটা, গাল ফুলিয়ে মুখ ঘুরিয়ে নিল। আর কথা বলবে না এই জল্লাদটার সাথে। বিহান চোখ তুলে তাকিয়ে দেখলো ওর মুখ বরণ। জিদানের ফোন বন্ধ। রাহা পাশ ফিরে তাকালো, চিন্তিত মুখে প্রশ্ন করলো, বন্ধ মানে? ওরা কি এখনো আসেনি? সেটা আমি কি করে জানবো? ওরা হয়তো কোথাও লেট করেছে, কিংবা নিজেদের পছন্দের কোনো জায়গায় উঠেছে। মানে কি বলছেন আপনি এসব? ওরা নিজেদের পছন্দের জায়গায় কেন উঠবে বিহান ভাই? আমরা না সবাই একসাথে ঘুরতে এলাম। আপনি কি ওদের ঠিকানাটা ঠিকঠাক পাঠাননি? কি হলো বিহান ভাই, আপনি চুপ করে আছেন কেন? ওরা ঠিকানা জানলে এত লেট করা তো কথা না, তাহলে আসছে না কেন এখনো? সেট আপ ইডিয়েট। রাহা একটু নড়ে উঠল, বিরক্তির মুখে তাকালো বিহান ভাইয়ের দিকে, আড়ালে মুখ বেংচলো। এদিকে বিহান ফোনে কি করছে আর একটানা কল দিচ্ছে কাউকে। রাহা কিছু সময় চুপ থাকে। নিজের ফোনটা নিয়ে আসলে কি এত বলতে হতো এই দার্জেলটাকে? গলা তো নয় যেন তলোয়ার, সবকিছু যেন ফালা করে দেওয়ার জন্য সদা প্রস্তুত। ওর মুখে চিন্তা। কোথায় ওরা? একসাথে একটু মজা করবে ভেবে প্ল্যান করলো, অথচ গোড়ার ডিম কিছুই হচ্ছে না। আর চোখে বিহান ভাইকে দেখে আবারও মিনমিন গলায় বলল, আপনি রুশমি আপুকে একটা ফোন দিন না। কাচুমাচু মুখ করে দাঁড়িয়ে থাকা রাহার পানে এক পলক দৃষ্টি দিয়ে ধারাজ গলা জবাব দিল সে, ওদের কারো ফোনে কল যাচ্ছে না, হয়তো নেটওয়ার্ক পাচ্ছে না। তুই চল। নিজের হাত বাড়িয়ে দিয়ে বিহান ভাইয়ের ফর্সা চরণ কবজি ধরলো মৃদু স্বরে, কাম। বলতে বলতে টেনে নিয়ে গেল ভেতরে। রাহা বিমোহিত আবেশিত নয়নে অপলক দেখলো ওর হাত চেপে ধরা বিহান ভাইয়ের বড়সড় হাতটা। একটা বিশাল রেস্টুরেন্টের সামনে এসে জিদান গাড়ি থামালো। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। পুরো রিসোর্টের একটা ভাইব দিচ্ছে। সবাই যখন রিসোর্টের মুগ্ধতা দেখতে ব্যস্ত, কামেরি বলল তখন, বিহান ভাই, রাহা কোথায়? এতক্ষণে রশ্মিরও খেয়াল হলো, হ্যাঁ তাই তো ভাইয়া, বড় ভাইয়া কোথায়? ওরা কি আগে চলে এসেছে? শুকনো চোখে জিদান ওদের সবাইকে একবার দেখে নিয়ে ভীষণ সিরিয়াস ভঙ্গিতে গলা কাশলো। সবসময় ফান মুডে থাকা ছেলেটা বুকটা উঁচু করে দিয়ে নিজের স্বাভাবিক চিত্রে বলল, বুঝতে পারছি না তো, এতক্ষণে তো চলে আসার কথা। কান্নির রুখো মুখে বলল,
ওদের একটা ফোন দাও। জিদান হঠাৎ খেপাটে ভঙ্গিমায় নিচে ঠোঁটা উপরে দাঁত দিয়ে কামড়ে ধরে চোখ রাঙালো কামেলির দিকে। এতে অবশ্য কামেলি পাত্তা দিল না। মুখ মুছে সামনের চুল গুলিকে নাট্যতার সাথে ডোন্ট কেয়ার ভাব নিয়ে পেছনে ঠেলে দিল। পাল্লা দিয়ে জিদান ও মেয়েদের মতো দ্বিগুণ তেজে নিয়ে বেঞ্চি কাটলো। ওর এমন ভাব দেখে কামলি রাগে লাল হয়েও রুশমি না পারতে হেসে উঠল ঠোঁট চেপে। রাফি উচ্ছ্বাস নিয়ে বলল, জিদান ভাই তোমাকে হেপ্পি লেগেছে, থাপড়ে কান লাল হয়ে ফেলবো বেয়াদব, চুপ কর। কামলি ধমকে রাফি বড় ভাই এর পেছনে গিয়ে লুকালো। রুশমি নরম সুরে বলল, আহা কামলি, ওকে এখানে ধমকাচ্ছিস কেন? লোকে কি বলবে? আর ও যে। কামেলির কথা শেষ হওয়ার আগে জিদান ওর পিছনে লুকানো রাফিকে টেনে নিয়ে বলল, ও তো শাকচুন্নি, পারবে শুধু ছোটদের সাথে। আমার ছোট বিচ্চুকে কিছু করবে কোন শালা? দেখলে আপু? জিদান গলা বাড়িয়ে বলল, আরে ওই ধৈঞ্চা কি দেখবে? তুই রাফির সাথে লাগছে যাস কেন? পারলে আমার সাথে পাঙ্গানে আয়। বলতে বলতে জিদান নিজের স্কার্ট শার্টের গোটানো হাতটা আরেকটু উপরে তুলতে তুলতে প্রায় তেড়ে গেল। ওকে রুশমি থামিয়ে বলল, হচ্ছেটা কি ছোট ভাইয়া? তুমি কি ওর মতো ছেলে মানুষই করা শুরু করলে নাকি? মাঝে মাঝে মন্দা চায় ওরে মাথার উপর তৈলা একটা আচার দিয়া ভর্তা বানাই ফেলি। কামলি অনেক কষ্টে নিজে ধৈর্য ধরে বলল, আপু ওনাকে থামতে বলো কিন্তু। ওই ছেমরি, চুপ থাক, তোর মুখে আমি টেপলার মারমু। তোমাকে আমি কুচিকাটা করবো জিদান ভাই, আর তোকে আমি বুড়িগঙ্গায় চুবামু। আমাকে বুড়িগঙ্গায় নিয়ে গেলে কি আমি তোমাকে ছাড়া যাব? তোমাকে ওখানে নিয়ে গিয়ে কুত্তার ঘু খাওয়াবো জিদান ভাই তোরে। জিদান রাগীভাবে আশেপাশে কিছু খুঁজছিল, হয়তো কামেলিকে মেরে দিবে বলে। তা দেখে স্বামী রাফি মজা পেয়ে মুখে হাত দিয়ে হাসলো। রুশমি বিরক্ত বোধ করলো, ধুর, ভালোই লাগে না। কোথায় ঘুরতে এলাম একটু মজা করতে, কিন্তু সেই অশান্তি লেগে আছে কপালে। অবশেষে রুশমি জিদানকে থামিয়ে দিয়ে শান্তভাবে বলল, ভাইয়াকে কল দাও। ভাইয়ার ফোন বন্ধ। রুশমি অবাক হলো। কামেলি পাশ থেকে তাকে উদ্দেশ্য করে বলল, তুমি রাহাকে একটা কল দাও আপু। কামেলির কথায় সেটা করলো রুশমি, কিন্তু তাতে আশাহত হলো সে, কারণ ফোনটা ধরেছে মেজো মা। রাহা নাকি ফোন বাড়িতে ফেলে গিয়েছে। ওরা দুজন কোথায় আছে সেই চিন্তা সবার মাঝে দেখা গেল। রাফি এত সব মাথায় না নিয়ে সে আশেপাশে দেখতে লাগলো। ভাইকে বারবার বলছিল ভেতরে যেতে। এদিকে জিদান নির্বিকারভাবে ফোন টিপে যাচ্ছে, যেন এসবে তার কোনো হেলদোল নেই। রাগে কামেলির শরীর জ্বলে যাচ্ছে। রাহার প্রতিও রাগ লাগছে অদ্ভুতভাবে। সবচেয়ে বেশি রাগ হচ্ছে এই গরিলাটার উপর। পারছে না শুধু চিৎকার করে কাঁদতে। তার উপর ফোনে চার্জ নেই, তাই অফ হয়ে গিয়েছে। কামেলি রশ্মিকে বলল, আপু তুমি একটা কল দাও তো বিহান ভাইকে। রশ্মি সেটাই করতে গেল। জিদান তাচ্ছিল্য করে বলল, হ্যাঁ দে দে। রশ্মি কল দিল, অথচ ভাইয়ের ফোন সত্যি অফ পেল। সবাই বড্ড চিন্তিত আর আশাহত হলো। অবশেষে জিদান বলল, এত দূর এসেছি কি ওদের জন্য এভাবে ফিরে যাব নাকি? ভাইয়া জাহান্নামে যাক, চল আমরা একটু ভেতরটা ঘুরে কিছু ভোজন করে আসি। শেষে সবাই এটাই করলো। কামেলির মুখটা দেখার মতো হলো। ও না পারতে ওদের সাথে ভেতরে গেল। মুখটা বড্ড কালো হয়েছিল মেয়েটার, কিন্তু ওর চুষে যাওয়ার মুখের দিকে তাকিয়ে জিদান মজা পেয়ে হাসলো। নিজেই নিজেকে সাধুবাদ দিয়ে বলল, ইউ আর গ্রেট জিদান, তুই সেরা রে। সবচেয়ে ডান হাতের 5 আঙ্গুল একত্রে করে বড়সড় একটা চুমুক খেলো নিজেকে নিজেই।
খুব শান্তশিষ্ট পরিবেশ রেস্টুরেন্টের ভিতরে একটা শীতল সিংগন্ধ ভাবও আছে। রাহা অবাক চোখে নিয়ে আশপাশ দেখছে। এক কোণার একটা টেবিলে বিহান ভাই আর ও মুখোমুখি বসে আছে, খাবারের অপেক্ষা করছে। সে আশেপাশ দেখছিল, অথচ লোকটা ফোন টিপায় ব্যস্ত ছিল। ইস, ভুল করে ওর ফোনটা রেখে এসেছে বাসায়, নয়তো কতগুলি পিকচার তোলা যেত। অনেকটা জড়তা নিয়ে লঘু আওয়াজে ডাকলো রাহা, বিহান ভাই। ওর ডাকে বিহান মুখ ফুটে কোনো জবাব দিল না। যেভাবে বসে ছিল ঠিক সেভাবেই বসে, এক চুল না নড়েই কেবল চোখ দুটি উপরে তুলে রাহার দিকে দৃষ্টি নিবদ্ধ করলো, যার মানে বল শুনছি। বিষয়টা ধরতে পেরে রাহা নড়েচড়ে বসলো, ইস্তত নিয়ে বলল, আপনার ফোনটা একটুখানি দিবেন। ওর তুলতুলে মুখটা দেখে হাসি পেল বিহানে, তবে সে সেটা চেপে রেখে ঘাড় ঘুরালো। তা দেখে রাহা ভাবলো হয়তো দিবে না, তাই আহমদ নিয়ে বলল, না করবেন না প্লিজ, লাগে বিহান ভাই, একটু দিন না। রাহার অমন সুরে কথা শুনে মুখ আড়াল করে বিহান ঠোঁটে ঠোঁটে চেপে ধরে। মেয়েটা কেন এত আদরি হতে গেল? হাসি চেপে রেখে সে কিংক্ষণ নীরব থেকে উঠে দাঁড়ালো, গাম্ভীর্য গলায় বলল, চল আমি কিং করে দিচ্ছি। রাহা ভ্যাবাচ্যাকা গেল, বোকার মতো ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে রইল লোকটার দিকে। মানুষটা কি করে বুঝলো সে ছবি তুলতেই ফোন চাইছে? সে তো মুখ ফুটে বলেনি। এখন বসে না থেকে উঠে পড়ে ডিয়েট। থম্বত খেয়ে রাহা জলদি উঠল, খুশিও মনে মনে, কারণ বিহান ভাই বড্ড ভালো কিং করতে পারে। স্টুডেন্টে থাকতে নাকি একদিকে সেদিকে বন্ধুদের নিয়ে ফটোগ্রাফি করতে ছুটতো। গেট ইনটু পজিশন প্রোফাইলি স্টুপিড। রাহা নিজে ওড়নাটা ঠিকঠাক করে পৌঁছে নিয়ে দাঁড়ালো, কোমল ঠোঁটের ফাঁকে একটা মিষ্টি হাসি ঝুলিয়ে তাকালো বিহান ভাইয়ের ফোনের দিকে। তা দেখে মুখ ঘুরিয়ে তপ্ত শ্বাস ছাড়লো বিহান, মনে মনে বলল, যেখানে অন্য পজিশনে শেখানোর কথা সেখানে বলদটাকে এখনো আমার ছবি তোলার পজিশন শেখাতে হচ্ছে, ইডিয়েট কোথাকার। কি হলো বিহান ভাই, আপনি ছবি না তুলে ওদিকে তাকিয়ে কি দেখছেন? বিহান এবার তাকালো রাহার পানে চেয়ে, দাঁত পিষে কিংসুরে বলল, আমার ধ্বংস? কি জীবনটা ধ্বংস করে দিয়ে আবার কি বিড়বিড় করছেন আপনি? নাথিং। প্রশ্নে রাহা একের পর এক ছবি তুলে যাচ্ছে। বিহান গাল নয়নে ওর দিকে জানে তাকিয়ে, মাঝে মাঝে কোনো অ্যাঙ্গেল খারাপ হলে আবার নিচে তাকিয়ে দেখিয়ে দিচ্ছে। মেয়েটাও যেন বড্ড আদুরে উল্লাসে নানানভাবে ছবি তুলছে। ওকে দেখে আর মনে হচ্ছে না ওদের থেকে দূরে এসে তার মন খারাপ। বিহান স্কেলে রাহার আদুরে মুখের গাইলে হাসির দিকে নেশালু চোখে তাকিয়ে আছে। ছবি তুলে দিতে দিতে যেন হৃদয় থেকে ধ্বনির উত্তোলিত হলো, আমায় সারকার করে দেওয়ার জন্য তুই রাহা বোধহয় উঠে পড়ে লেগেছিস। একটু একটু করে মরে যাচ্ছি আমি, অথচ সেটা দেখছিস না, স্টুপিড। ততক্ষণে খাবার চলে এসেছে বলে বিহানার হাত টেনে নিয়ে আবার টেবিলের সামনে গেল। পছন্দের সব খাবার দেখে খুশিতে লাফ দিয়ে উঠল রাহা। চোখে মুখে আনন্দ আর ঝলক নিয়ে সে দ্রুত করে বসলো। টেবিলে এক প্লেট চিকেনের উইচ, নাচোস উইচিস, একটা ভেজি বার্গার আর একটা চকলেট শেক, সাথে আবার একটা মজিটোও আছে। সবগুলির দিকে রাহা লোভীয় দৃষ্টি দিচ্ছে এক্সাইটের সাথে। ওর দিকে ঠোঁট আঙুল ঠেকিয়ে আরাম করে বসে থেকে গাঢ় চাহনি দিয়ে দেখছে বিহান। এই সবগুলি মেয়েটা এখন ধীরে ধীরে বসে খাবে, না করলে মুখ ফুলিয়ে দেবে, রাতে আবার পেট ব্যথা চিৎকার করে বাড়ি মাথায় তুলবে। স্বভাব কি না বিহান নাও করলো না। চিকেন উইচ মেয়েটার বড্ড পছন্দ। চিকেনের এই অংশ ও খুব আরাম করে খায়। বিহান বিমারিত ক্লান্তিহীন ভাবেও দিকে নরম চাহনি নিক্ষেপ করে রেখেছে। মেয়েটার চোখ মুদে তৃপ্তি নিয়ে উইচে খাচ্ছে, ওদিকে বিহান একদানে চেয়ে আসে। এমন সময় নিজের জন্য অর্ডার দেওয়া কেবল এক কাপ কফি চলে এলো।
ছেলেটা জিজ্ঞেস করলো আরো কিছু নিবে কিনা, কিন্তু ও হাতের ইশারায় শুধু চলে যেতে বলল। কফির মগে চুমুক দিতে দিতে গভীরভাবে তাকিয়ে দেখতে লাগলো রাহার খাওয়ার দৃশ্যটুকু। ওদিকে কিছুটা দূরে কালো মাস্ক আর ক্যাপ পরে সারহান ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখলো ওকে। এ যে বিহান, তা ভাবতেই যেন ওর কষ্ট হচ্ছে। শালা চেয়েছে কিভাবে দেখো, যেন চোখ দিয়েই গিলে নিবে ওর ননির পুতুলটাকে। রকচটা গম্ভীর রাগী ছেলেটাও যে এভাবে কাউকে দেখতে পারে কখনো তা সারহান নিচে চোখে না দেখলে ভাবতেই পারতো না। শালা লুচ্চার চাহনি দেখ, মনে মনে বকতে বকতে সারহান একটু কেসে উঠতে বিহান নিজের জায়গা বসে চোখ ঘুরিয়ে এক পলক দেখলো ওকে। ওর পাশে আরো দুজন লোক বসে আছে, তাদের মাঝে বরাবর আরেকটা টেবিলে বসে আছে আরো দুটো লোক। একটু দূরে একটা কাপল বসেছে, একেবারে কর্নারের দিকে বসেছে অল্প বয়সী দুইটা ছেলে মেয়ে, বোধহয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। বিহান কফি খেতে খেতে নিজের ফোনে টাইপ করতে লাগলো, ফোকাস অন ইউ সেলফ ডামি। হঠাৎ সারহানের ফোনটা টুং করতেই সেটা তুলে নিল। এমন একটা মেসেজ পেয়ে সে চোখ তুলে তাকালো অপর দিকে বসে থাকা বিহানের পানে। কি গভীর মুগ্ধতার সাথে তাকিয়ে আছে নিজের বাচ্চা পাখির দিকে। শালা নিজে প্রেম প্রীতি করছে আর এদিকে তাকে হুকুম করছে কাজের জন্য। এত রাগ লাগলো সারহানের, ইচ্ছা হলো ওর নাক বরাবর একটা ঘুষি দিতে, তবে যদি জ্বালাটা কমতো। কত করে বলল একটা মেয়ে নিয়ে আসুক সে, না তাকে পাত্তা না দিয়ে আদেশ দিল কোনো মেয়ে নিয়ে যাওয়া চলবে না। এদিকে দেখো সে নিজেই মেয়ে নিয়ে চলে এসেছে, আবার যেন তেন মেয়ে না, নিজের বাচ্চা প্রসী স্বয়ং তার চাচাতো বোন। রাগে নিজের চুল টেনে ধরতে চাইলো ও। নিজের বাচ্চা প্রসী যেন তাকে দেখতে না পায়, তাই জন্য তাকে এভাবে মাস্ক আর ক্যাপ পরে বসে থাকতে হচ্ছে। ওর কুতকুতি পাখি তাকে দেখে যেন কাজের ব্যাঘাত ঘটাতে না পারে, তাই এই ব্যবস্থা। মাঝখানের সারিতে বসা দুজন লোকের খাবার চলে এসেছে, ওরা নিজেদের মাঝে কথা বলছে। সারহান ওর টেবিলে বসা বন্ধুদের সাথে টুকটাক কথার উত্তর দিল, ওর কান কেবল ওদিকেই। নিজের বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে এমন মনে হলেও সে আদৌ নিজের কাজই করছে। বিহানও সেম গাঢ় নয়নে তাকিয়ে আছে নিজের প্রবেশের দিকে, কিন্তু শ্রবণ ইঙ্গিতে কাজ করছে ওই দিকে। রাহা উইসে খেয়ে হু হা করছে, ঠোঁটের পাশে সস লাগিয়ে একাকার। বিহান ছোট করে হাসে, টিস্যু নিয়ে উঠে নিজে হাত বাড়িয়ে ওর ঠোঁট মুছে দিয়ে আওড়ায়, ইডিয়েট। মাঝের সারির লোকটা নিজের পকেট থেকে একটা খাম বের করে সেটা ওপর দিকের লোকটার কাছে এগিয়ে দেয়। ক্ষীণ গলায় শুধু বলে, ম্যাফ। সেই লোকটা সেই খাম দেখে সেটা নিজের পকেটে নিয়ে নেয়। আবারও নিজেদের মাঝে কথা বলতে থাকে। বিহানের ইশারা পেয়ে সারহান ওর পাশের জনের জ্যাকেটের থেকে একটা খাম বের করে, এরপর নিজের পকেট থেকে একটা কাগজ বের করে সেটা খামে ভরে নেয়। কাজটা এতটা আড়ালে করেছে যে কেউ দেখার উপায় নেই। সারহান ওদের সাথে হাসি হাসি করতে করতে বিহানকে মেসেজ করে, ডান। উফ বিহান ভাই ঝাল। ঠোঁট গোল করে হুহা করছে রাহা। ওর দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বিহান দাঁতে দাঁত চেপে বিড়বিড় করলো, ওটা তোর ঝাল নয় ইডিয়েট, আমার মরণ ফাঁদ। রাহা হুহা করছে আর হাত নাড়াচ্ছে সেদিকে। গম্ভীর মুখে তাকিয়ে চকলেট শেকটা এগিয়ে দিল বিহান। পিষে গলায় বলল, আমায় জানে আর না মারতে চাইলে আগে এটা খা স্টুপিড। জালের ঘোরে রাহা সেসব কিছু খেয়াল করলো না, এক চুমুকে খেতে লাগলো শেকটা। মাঝের সারির খাম নেওয়া সেই লোকটা একটু ওয়াশরুমে যাওয়ার জন্য উঠতেই বিহান নিখুঁত ভঙ্গিমায় সারহানকে ইশারা করলো। ইঙ্গিত পেয়ে সে নিজেও উঠে গেল ওয়াশরুমে যাওয়ার জন্য, যেন সে এটাই অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর সারহানের মেসেজ এলো, কমপ্লিট। বিহানের ঠোঁটে ত্রু হাসি খেলে গেল।
বাহিরে তখন আকাশে ডাকছিল গড়গড় করে, মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছিল। একেবারে হুট করে ঝমঝম করে মুহূর্তে বৃষ্টি নেমে সব ভিজিয়ে দেওয়া শুরু করলো। আয়েশ করে রাহা বৃষ্টিমুখ দিকে নিজের খাবার খেতে লাগলো। এক লম্বা ঢেকুর দিয়ে বলল, ইসে পেটে যদি একটু জায়গা থাকতো, এমন দিনে খিচুড়ি খেলে ভালো লাগতো, তাই না বিহান ভাই? রাহা আগ্রহ আর উচ্ছ্বাস নিয়ে তাকালো। লোকটা বুড়ো সরু, একে এমন ভাবে তাকে দেখলো যেন খেয়ে ফেলবে। স্তব্ধ হলো রাহা। আমতা আমতা করে বলল, এমন ভাবে তাকাচ্ছেন কেন? ভুল কিছু তো বলিনি। চোখ দুটি সরু করে জানতে চাইলো বিহান, তোর ওইটুক পেটে তিল পরিমাণ জায়গা আছে তো স্টুপিড? কথায় বোধহয় সম্মানে লাগলো রাহার। লজ্জাও পেল, বিরক্তির রেশে ঠোঁট উল্টে দিয়ে কিছু বলবে তার আগে ঢেকুর এলো আবারও। বলল, নেই বলেই তো এভাবে বলছি, না হলে তো অর্ডার করে ফেলতাম। বিহান হ্যাঁ শব্দ করে শ্বাস ছাড়লো, মুখ ফিরিয়ে বলল, পেটুক একটা। রাহা রাগলো, চোখ মুখে বিতৃষ্ণা নিয়ে বলল, খাটিয়ে টাটিয়ে আপনি আমাকে এভাবে খোঁটা দিতে পারেন না বিহান ভাই। বিহান কোনো জবাব দিল না। খেয়াল করলো মাঝের সারিতে বসা লোকটা খাওয়া শেষ করে অপর মানুষটার জন্য হয়তো অপেক্ষা করছে। কল দিচ্ছে অনবরত, আসছে না বলে বিরক্তির সাথে গালি দিয়ে নিজেই উঠে গেল। বাহিরে তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। রাহা চুপচাপ বসে থেকে মসজিদ রেস্টুরেন্টে ঠোঁট ডুবিয়ে দিয়েছে। আনমনে তাকিয়ে দেখছে কিছু। ওর দিকে নেশা নেশা চোখ নিয়ে বিহান অজ্ঞাত চাহনিতে চেয়ে দেখছে রাহাকে। থামাতে যদি না পারিস তাহলে বুক সমুদ্রে এত উতল ঝড় কেন তুলছিস রাহা? নিজে মনে প্রশ্ন করে গেলে উত্তর আর আসে না রাহার থেকে। আসবে কি করে? বিহান ভাই তো নিজের অনুভূতিকে সংগোপনে লালন করে এত বছর ধরে, খুব যত্নে আদরে লুকানো অনুভূতিগুলোর সাথে তো বিহান একাই লড়ে আসছে। কখনো আনন্দে কিংবা কখনো লাগাম ছাড়া অবাধ্য ধৈর্যের সাথে। বিহান ভাই। রাহার মিনমিনে ডাক অনুসরণ করে বিহান তাকালো। নিজের সনদ কণ্ঠে জবাব দিল, শুনছি। আপনি তো কফি ছাড়া কিছুই খেলেন না। আমতা আমতা করেও বলে ফেললো মেয়েটা। আজ আমার পেট ব্যথা করলে আপনার দোষ। ধরে নিব আপনি নজর দিয়েছেন। হোয়াট ননসেন্স! রাহা ডোক গিলল, নড়েচড়ে আর চোখে তাকিয়ে বলল, আমি এত কিছু খেলাম, কিন্তু কফি ছাড়া কিছু খাননি আপনি। পেটে ব্যথা হলে ভাববো আপনি নজর লাগিয়েছেন। বিহান জবাব দিল না, চুপচাপ তীক্ষ্ণ চোখে চাহনি তার উপর দিয়ে। চেয়ারে হেলান দিয়ে বসে আছে দেখে রাহা খানিকটা অস্বস্তি বোধ করে। এই রে, বেশি বলে ফেলেছে নাকি? দাজেলটা কিভাবে শকুনি দৃষ্টি দিয়েছে বিহান ঠোঁটের উপর তর্জনী আর বৃদ্ধা আঙুলটা আলতো করে ঠেকিয়ে রাহার পানে তাকিয়ে আছে। মনে মনে বলছে, নজরের কথা যদি বলিস তাহলে তো তোর গোটা অঙ্গে আমার নজর লেপ্টে আছে রে রাহা। বিহান ভাইকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সংজ্ঞা নিয়ে প্রশ্ন করলো সে, আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? বিহান জবাব দিল না। চেহারে গা থেকে পিঠটা সরিয়ে একটু ঝুঁকে এলো টেবিলের উপর। মুখটা খানিকটা রাহার দিকে ঝুঁকিয়ে জানতে চাইলো, তাহলে তোর পুরো শরীর ব্যথা করে না রাহা? ভ্যাবাচ্যাকা খেলো মেয়েটা। বোকার মতো তাকিয়ে দেখতে লাগলো বিহান ভাইকে। মানুষটা কি মুচকি হাসলো। মাথায় কিছুই খেললো না মেয়েটার। কয়েক মুহূর্তের জন্য নিজেকে মস্তিষ্কহীন লাগলো। ওর ঢ্যাপ করা চাহনির মাঝে বিহান ওয়েটারকে ডাক দিল। ছেলেটা আসতে নিজেকে সামলানোর জন্য বারবার পলক চাপটালো সে। বাহিরে তখনও ঝুম বৃষ্টি পড়ছে। এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে। কি করবে বিহান কিছু বুঝলো না।
সারহান সহ বাকি সবাই চলে গিয়েছে রেস্টুরেন্টে, কেবল তারা কয়েকটা কাপল বসে আছে। রাহা ভয় ভয় নিয়ে বলল, আমাকে আর কয়েকটা ছবি তুলে দিবেন বিহান ভাই? না দিলে? মুহূর্তে রাহা বোকা বোকা একটা হাসি দিয়ে বলল, দিন না প্লিজ, দিন না বিহান ভাই, শুধু কয়েকটা প্লিজ দিন, আপনি তো অনেক ভালো। বিহান সরু চোখে প্রশ্ন করলো, তুই না আমাকে দার্জিল রাখিস? বেশ অস্বস্তিতে পড়ে গেল মেয়েটা, যেন চুরি করতে গিয়ে ধরে পড়েছে। লজ্জায়, আশঙ্কায় আর অস্বস্তিতে মেয়েটার মুখ প্রায় চুষে গিয়েছে। ওর এমন অপরস্ত মুখটা দেখে বিহান ঠোঁট টিপে হাসলো। তর্জনী উঁচিয়ে শাসানো সুরে বলল, ফার্দার যদি শুনেছি তাহলে তোকে পুরোটাই গিলে ফেলবো কিন্তু। রাহা হাসার চেষ্টা করলো, বোকা বোকা হাসি, কান ধরে উল্লাসে বলল, আচ্ছা আর বলবো না, এবার ছবি তুলে দিন। বিহান ভাইয়ের ঠোঁটে টিপা হাসি দেখে রাহা থমকালো। পরক্ষণে বিষয়টা আন্দাজ করে দ্রুত কান থেকে হাত সরালো। সন্ধ্যার পরপর বৃষ্টিটা একটু কমেছে বাহিরে, তবুও গুড়ি গুড়ি বৃষ্টি দেখা যাচ্ছে, খুবই অল্প। এদিকে লম্বা পথ, এখন বের না হলে ফিরতে খুব দেরি হবে। বিহান অগাত্য রাহাকে কঠিন স্বরে প্রশ্ন করলো, এই বৃষ্টিতে যেতে পারবি তো? হ্যাঁ, ভেবে বলছিস? রাহা মাথা নাড়ায়। শেষে বিহান ওর হাত ধরে টেনে নিয়ে যায় বাইকের ধারে। যাওয়ার পথে নিরিবিলি রাস্তা পড়বে, একটু জোরে টানলে তাড়াতাড়ি ফিরতে পারবে। বিচলিত বিহান তা আন্দাজও করতে পারলো না সামনে কোন ভয়ঙ্কর বিপদ তার কলিজা কামড়ে ধরার জন্য অপেক্ষা করছে।